আসসালামু আলাইকুম। আমার ঘরে আমার স্কুলের আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা দশম শ্রেণীর ফিন্যান্স এবং ব্যাংকিং বিষয়ের ষষ্ঠ অধ্যায় মূলধন ব্যয়ের বাকি অংশটুকু আলোচনা করব। পূর্ববর্তী ক্লাসে আমরা শিখেছিলাম মূলধন ব্যয় কি, মূলধন ব্যয় নির্ণয়ের তাৎপর্য এবং কোম্পানি কোন কোন উৎস থেকে মূলধন সংগ্রহ করতে পারে এবং ওই উৎসগুলোর মূলধন ব্যয় কিভাবে আমরা নির্ণয় করব। তো আমরা বিগত ক্লাসে শেষ করেছিলাম সাধারণ শেয়ারের মূলধন ব্যয় নির্ণয় করার শূন্য লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি পর্যন্ত। আজকের ক্লাসে আমরা যা যা শিখব তা হলো সাধারণ শেয়ারের মূলধন ব্যয় নির্ণয় করার ক্ষেত্রে স্থির হারে লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি অনুসরণ করে কিভাবে আমরা মূলধন ব্যয় নির্ণয় করতে পারবো। এছাড়াও আমরা শিখব সংরক্ষিত আয়ের ব্যয় কী জিনিস এবং কিভাবে একটি কোম্পানির গড় মূলধন ব্যয় নির্ণয় করতে হয়। তো চলে যাচ্ছি মূল আলোচনায়। মূল আলোচনার শুরুতেই থাকছে সাধারণ শেয়ারের স্থির হারে লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি অনুসরণ করে কিভাবে আমরা মূলধন ব্যয় নির্ণয় করতে পারি। আমরা বিগত ক্লাসে দেখেছিলাম যে একটি কোম্পানির সাধারণ শেয়ারের মূলধন ব্যয় নির্ণয় করার ক্ষেত্রে শূন্য লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি অনুসরণ করে কিভাবে মূলধন ব্যয় নির্ণয় করা যায়, কিন্তু বাস্তব ক্ষেত্রে দেখা যায় কোম্পানির সাধারণ শেয়ার হোল্ডারদেরকে প্রতি বছর যেই লভ্যাংশ প্রদান করে তার পরিমাণটা নির্দিষ্ট থাকে না। প্রতি বছরই লভ্যাংশের পরিমাণটা বৃদ্ধি পায়, লভ্যাংশের পরিমাণটা কখনই নির্দিষ্ট থাকে না। তো যেহেতু লভ্যাংশের পরিমাণটা প্রতি বছরই বৃদ্ধি পেতে থাকে, তাই কোম্পানির ক্ষেত্রে সাধারণ শেয়ারের মূলধন ব্যয় নির্ণয় করার ক্ষেত্রে একটু জটিল বা দুর্বহপূর্ণ কাজ হয়ে দাঁড়ায়। যদিও এইটার সমাধান হলো যে কোম্পানি চাইলে স্থির হারে লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি অনুসরণ করে তারা তাদের সাধারণ শেয়ারের মূলধন ব্যয়টা নির্ণয় করতে পারে। এই ক্ষেত্রে একটা শর্ত থাকে যে প্রতি বছর লভ্যাংশের বৃদ্ধির পরিমাণটা নির্দিষ্ট থাকবে। আমরা খেয়াল করলে দেখব লভ্যাংশ কিন্তু নির্দিষ্ট থাকছে না, লভ্যাংশের বৃদ্ধির পরিমাণটা নির্দিষ্ট থাকছে। তাই কোম্পানি যদি তাদের সাধারণ শেয়ারের মূলধন ব্যয় নির্ণয় করার ক্ষেত্রে স্থির হারে লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি অনুসরণ করে তাহলে একটা সঠিক ধারণা পাওয়া যায়। তো এই ক্ষেত্রে যদি আমরা আমাদের বইয়ের 67 নম্বর পৃষ্ঠার মাঝামাঝিতে যে উদাহরণটি দেয়া আছে সেই উদাহরণটি যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব যে বলা আছে একটি কোম্পানির বর্তমান বছরে তারা 10 টাকা হারে লভ্যাংশ ঘোষণা করে এবং তাদের প্রতি বছর লভ্যাংশ বৃদ্ধির হার দেয়া আছে 10%। তাহলে যদি আমরা এই কোম্পানির লভ্যাংশ বৃদ্ধির হারটা বা প্রতি বছর তাদের প্রত্যাশিত লভ্যাংশ কত পরিমাণে বৃদ্ধি পাচ্ছে সেটা যদি নির্ণয় করতে চাই তাহলে আমরা এইভাবে নির্ণয় করতে পারি। তো দেখতে পাচ্ছি আমরা প্রথম বছর পর তাদের প্রত্যাশিত লভ্যাংশের পরিমাণটা দাঁড়াচ্ছে 10 গুণন 1 যোগ 0.10 সমান সমান আসতেছে আমার 11 টাকা। এইখানে 10 টাকা হলো কোম্পানির বর্তমান বছরের লভ্যাংশ এবং একের সাথে আমরা যে 0.10 যোগ করেছি এইটা হলো কোম্পানির বৃদ্ধির হার। আর একটি কোম্পানির প্রত্যাশিত লভ্যাংশ প্রতি বছর যদি বৃদ্ধি পায় তাহলে বৃদ্ধির পরিমাণটা নির্ণয় করার ক্ষেত্রে আমার এই সূত্র অনুসরণ করতে হবে। বর্তমান বছরের লভ্যাংশকে আমার গুণ দিতে হবে বৃদ্ধির হার দিয়ে এবং বৃদ্ধির হারের সাথে সবসময় 1 যোগ হবে যাতে করে আমরা পরের বছরের লভ্যাংশটা পেতে পারি। তাহলে আমরা 10 গুণন 1 যোগ 0.10 এইটা নির্ণয় করি, তাহলে দাঁড়াচ্ছে প্রথম বছর শেষে কোম্পানির লভ্যাংশ দাঁড়াবে 11 টাকা। তাহলে আমরা ঠিক এই পদ্ধতি অনুসরণ করে যদি আমরা দ্বিতীয় বছর পর কোম্পানির লভ্যাংশ কত হবে এইটা যদি নির্ণয় করতে চাই তাহলে আমরা দেখতে পাবো দ্বিতীয় বছর পর প্রত্যাশিত লভ্যাংশ থাকছে বিগত বছরের 11 টাকাকেই যদি আমরা নিয়ে আসি দ্বিতীয় বছরের ক্ষেত্রে তাহলে 11 টাকা যোগ, যেহেতু আমার বৃদ্ধির হারটা 10% তাই 11 গুণন 1 যোগ 0.10%, তাহলে আমরা পাচ্ছি এটা নির্ণয় করে যে 12.10 টাকা। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি
প্রতি বছর লভ্যাংশ বৃদ্ধির পরিমাণটা বা বৃদ্ধির হারটা এইটা নির্দিষ্ট থাকছে, লভ্যাংশ কিন্তু নির্দিষ্ট থাকছে না। লভ্যাংশ প্রতি বছরই বৃদ্ধি পাচ্ছে একটা নির্দিষ্ট হারে। তো দ্বিতীয় বছরের পর আমার প্রত্যাশিত লভ্যাংশ থাকছে 12.10 টাকা। এবার যদি আমরা তৃতীয় বছর পর প্রত্যাশিত লভ্যাংশ নির্ণয় করতে চাই, তাহলে ঠিক ওই পদ্ধতি অনুসরণ করে আমরা দেখছি যে তৃতীয় বছর পর প্রত্যাশিত লভ্যাংশ থাকছে যে বিগত বছরের 12.10 টাকা যোগ বৃদ্ধির হার হলো আমার জন্য 10%, তাহলে 1 যোগ 0.10%, তাহলে এটা ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি 13.31 টাকা। তাহলে এইভাবেই প্রতি বছর কোম্পানির সাধারণ শেয়ার হোল্ডারদেরকে প্রদত্ত লভ্যাংশের পরিমাণটা বৃদ্ধি পায় একটা নির্দিষ্ট হারে। এবার যদি আমরা একটি কোম্পানির সাধারণ শেয়ারের মূলধন ব্যয় নির্ণয় করতে চাই স্থির হারের লভ্যাংশ পদ্ধতি অনুসরণ করে, তাহলে আমরা কিভাবে নির্ণয় করতে পারি, সূত্র পদ্ধতি বা সূত্রের মাধ্যমে কিভাবে নির্ণয় করতে পারি সেটা আমরা এখন দেখব। তাহলে আমরা একটি কোম্পানির সাধারণ শেয়ারের মূলধন ব্যয় নির্ণয় করার ক্ষেত্রে যদি স্থির হারে লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি অনুসরণ করতে চাই, তাহলে এই সূত্রের মাধ্যমে আমরা স্থির হারে লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি অনুসরণ করে কিভাবে সাধারণ শেয়ারের মূলধন ব্যয় নির্ণয় করা যায় তা দেখতে পাবো। যেখানে আমরা দেখতে পাচ্ছি যে ভগ্নাংশের উপরের অংশে থাকছে লভ্যাংশ 1। এইখানে লভ্যাংশ 1কে আমার ভাগ দিতে হবে শেয়ার মূল্য 0, যেটাকে আবার যোগ করতে হবে বৃদ্ধির হার দ্বারা। তো এইখানে কিছুটা জটিল হতে পারে যে লভ্যাংশ 1 জিনিসটা কি বা এটা আসলে কি বোঝাচ্ছে। এইটা লভ্যাংশ 1 বলতে বোঝাচ্ছে এরকম যে লভ্যাংশ 1 সমান সমান হলো লভ্যাংশ 0, আর লভ্যাংশ 0 মানে হলো বর্তমান বছরের লভ্যাংশকে আমার গুণ দিতে হচ্ছে 1 যোগ বৃদ্ধির হার দ্বারা। যদি আমি বর্তমান বছরের লভ্যাংশকে 1 যোগ এবং প্রতি বছর কি পরিমাণ হারে কোম্পানির সাধারণ শেয়ারের লভ্যাংশ বৃদ্ধি পায় সেই বৃদ্ধির হার দ্বারা যদি গুণ করি, তাহলে আমি লভ্যাংশ 1 আমি পেয়ে যাব। আর ভগ্নাংশের নিচের অংশে থাকছে আমার শেয়ারের মূল্য। যদি আমি কোম্পানির শেয়ারের বর্তমান বাজার মূল্যকে নির্ণয় করতে পারি বা বর্তমান বাজার মূল্য আমার হাতে থাকে, তাহলে সেটাকে আমরা বুঝবো শেয়ারের মূল্য 0 বা বর্তমান বাজারের শেয়ার মূল্য। বাজারে বর্তমান শেয়ার মূল্য যত থাকবে সেটাকে আমরা শেয়ার মূল্য 0 নামে অভিহিত করব। আর যোগ থাকছে আমার জন্য বৃদ্ধির হার, যেটা কোম্পানির প্রতি বছর লভ্যাংশটা কি পরিমাণে বৃদ্ধি পাচ্ছে সেটা নির্ণয় করতে পারি। তো আমরা এখন যদি আমাদের বইয়ের পৃষ্ঠা নাম্বার 67 সব শেষে যেই উদাহরণটি দেওয়া আছে সেই উদাহরণটি যদি আমরা লক্ষ্য করে যদি সাধারণ শেয়ারের মূলধন ব্যয় নির্ণয় করি, তাহলে আমরা কিভাবে নির্ণয় করতে পারি সেটা একটু আমরা এখন দেখব। পৃষ্ঠা নাম্বার 67 সব শেষে যে উদাহরণটি দেওয়া আছে তা হলো একটি কোম্পানি সাধারণ শেয়ার মূলধন ব্যয় নির্ণয় করতে চায়। কোম্পানির শেয়ারের বর্তমান বাজার মূল্য 150 টাকা। কোম্পানিটি সদ্য সমাপ্ত বছরে প্রতি শেয়ারে 15 টাকা হারে লভ্যাংশ দেয়। অতীত রেকর্ড পর্যালোচনা করে দেখা যায় কোম্পানির লভ্যাংশ গড়ে 5% হারে বৃদ্ধি পায়। কোম্পানির সাধারণ শেয়ার মূলধন ব্যয় তাহলে আমরা কিভাবে নির্ণয় করতে পারি সেটা এখন দেখব। তাহলে আমরা দেখতে পাচ্ছি এইখানে কোম্পানির বর্তমান শেয়ারের মূল্য 150 টাকা, যেটা আমরা ভগ্নাংশের নিচের অংশে বসাচ্ছি, এবং উপরের অংশে যেখানে আমাদের লভ্যাংশ 1 বলা আছে সেইখানটাতে আমরা দেখছি যে কোম্পানির বর্তমান বছরে লভ্যাংশ প্রদানের পরিমাণ ছিল 15 টাকা, যেটাকে আমরা লভ্যাংশ 0 নামে অভিহিত করতে পারি। তাহলে 15 টাকা এবং কোম্পানির প্রতি বছরে লভ্যাংশ বৃদ্ধির পরিমাণ থাকছে আমার জন্য 5% বা 5%, যেটাকে আমরা 1 যোগ 0.05 আকারে দেখাতে পারছি। এবং এর পাশে যা থাকছে আমার জন্য যোগ বৃদ্ধির হার, যেটা পূর্বে আলোচনা করা হলো যে কোম্পানির এক্ষেত্রে প্রতি বছর লভ্যাংশ বৃদ্ধির পরিমাণ থাকছে 5%, যেটাকে আমরা 0.05 দেখাতে পারছি। তাহলে আমরা এটা নির্ণয় করে দেখতে পাচ্ছি যে কোম্পানির সাধারণ শেয়ারের মূলধন ব্যয় 15.50%। এভাবেই আমরা চাইলে একটি কোম্পানির সাধারণ শেয়ারের
স্থির হারে লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি অনুসরণ করে সাধারণ শেয়ারের মূলধন ব্যয় নির্ণয় করতে পারি, যেখানে আমার লভ্যাংশকে ভাগ দিতে হচ্ছে শেয়ারের বর্তমান বাজার মূল্য দ্বারা, এবং লভ্যাংশ অবশ্যই বর্তমান বছরের লভ্যাংশের সাথে প্রতি বছর কি পরিমাণে বৃদ্ধি পাচ্ছে তা দ্বারা গুণ করতে হবে, এবং এইটা ভাগ করার পর যোগ করতে হচ্ছে আমার বৃদ্ধির হার দ্বারা। তাহলে আমি একটি কোম্পানির স্থির হারে লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি অনুসরণ করে সাধারণ শেয়ারের মূলধন ব্যয় খুব সহজেই নির্ণয় করতে পারি। এখন আমরা দেখব একটি কোম্পানির সংরক্ষিত আয়ের ব্যয় কিভাবে নির্ণয় করতে হয়, অথবা আসলেই একটি কোম্পানির সংরক্ষিত আয়ের ব্যয় বলতে কি বোঝায়। তো সংরক্ষিত আয়ের ব্যয় নির্ণয় করার আগে আমরা বুঝে আসি সংরক্ষিত আয় কি জিনিস। ধরি 2019 সালে এবিসি কোম্পানি লিমিটেডের মুনাফার পরিমাণ ছিল 1 লক্ষ টাকা, যেখান থেকে কোম্পানি 50,000 টাকা লভ্যাংশ হিসেবে শেয়ার হোল্ডারদের মাঝে বিতরণ করেছে, এবং বাকি 50,000 টাকা তারা তাদের কোম্পানির সংরক্ষিত আয়ে জমা রেখেছে। এখানে সংরক্ষিত আয়ে কোম্পানির টাকা জমা রাখার কারণগুলো হলো, কোম্পানি চাইলে ভবিষ্যতে কোনো মুনাফা বা ভালো লভ্যাংশ পাওয়া যায় বা ভালো মুনাফা পাওয়া যায় এমন কোনো প্রকল্পে বিনিয়োগ করতে পারে। চাইলে কোম্পানি তার ব্যবসার পরিসর বাড়ানোর জন্য বা ব্যবসা এক্সপান্ড করার জন্য চাইলে তারা এই সংরক্ষিত আয়ের অর্থটা ব্যবহার করতে পারে। তাহলে এটাই থাকছে কোম্পানির সংরক্ষিত আয়। এখন আমরা একটি কোম্পানির সংরক্ষিত আয়ের ব্যয় কি জিনিস বা কেন আমরা নির্ণয় করতে পারি বা কিভাবে নির্ণয় করতে পারি সেটা দেখব। প্রশ্ন আসতে পারে যে কোম্পানির মুনাফার একটা অংশ তারা তাদের সংরক্ষিত আয়ে জমা রেখেছে, এবং এই অংশটা দিয়েই তারা ভবিষ্যতে তাদের ব্যবসার কার্যক্রম পরিচালনা করছে বা ব্যবসার পরিসর বৃদ্ধি করছে। তাহলে এই উৎসের কেন ব্যয় নির্ণয় করতে হবে, যেহেতু এটা কোম্পানির নিজস্ব মূলধনই। যদিও কোম্পানির এটা নিজস্ব মুনাফা বা নিজস্ব অর্থই, তারপরও এইটাতে একটা সুযোগ ব্যয় রয়েছে। এখানে সুযোগ ব্যয় কি জিনিস সেটা আমরা একটু দেখব। যদি এবিসি কোম্পানি লিমিটেড তাদের 2019 সালের মোট যে মুনাফাটা ছিল বা টোটাল যে প্রফিটটা ছিল 1 লক্ষ টাকা, এই 1 লক্ষ টাকার পুরো অংশটাই যদি তারা শেয়ার হোল্ডারদেরকে লভ্যাংশ হিসেবে বন্টন করে দিত, দ্যাট মিনস যদি তারা সংরক্ষিত আয়ে কোনো টাকা জমা না রাখতো, পুরো অংশটাই যদি তারা শেয়ার হোল্ডারদেরকে বন্টন করে দিত লভ্যাংশ হিসেবে, তাহলে শেয়ার হোল্ডাররা চাইলে এই অর্থটা অন্য কোনো একটা লাভজনক প্রকল্পে বিনিয়োগ করতে পারত, এবং সেই লাভজনক প্রকল্প থেকে একটা নির্দিষ্ট পরিমাণ তারা মুনাফা পেত। এখন যেহেতু কোম্পানি এই পরিমাণ মুনাফাটা তারা শেয়ার হোল্ডারদেরকে বন্টন করছে না, সংরক্ষিত আয়ে জমা রাখছে, তাই এখানে শেয়ার হোল্ডাররা একটা আয় থেকে বঞ্চিত হচ্ছে। এই যে শেয়ার হোল্ডাররা একটা আয় থেকে বঞ্চিত হচ্ছে, এটাই হলো সংরক্ষিত আয়ের সুযোগ ব্যয়। সুযোগ ব্যয় জিনিসটাকে যদি আমরা আরেকটু ভালোভাবে বুঝতে চাই বা আরেকটু সাধারণভাবে বুঝতে চাই, তাহলে বোঝা যাচ্ছে এইরকম ভাবে যে ধরলাম আমাদের সামনে দুইটা অপশন দেওয়া হলো যে আমরা কোনটি চাই, যে আজকে 100 টাকা চাই নাকি 1 বছর পর 110 টাকা চাই। এখন কাউকে যদি দুইটা অপশন দেওয়া হয় যে আজকে 100 টাকা চাচ্ছ নাকি 1 বছর পর 110 টাকা চাচ্ছ, তো কেউ যদি প্রথম অপশনটাই চুজ করে যে আমি আজকেই 100 টাকা চাই, তাহলে সে 1 বছর পর সে যে 110 টাকা পেত, সুতরাং যে 10 টাকা যে বেশি পেত সেটা থেকে সে বঞ্চিত হচ্ছে। তাহলে এটাই হলো তার জন্য সুযোগ ব্যয়, যে 1 বছর পর 10 টাকা থেকে সে বঞ্চিত হচ্ছে, এখনই সে 100 টাকা নিয়ে নিচ্ছে। এই যে কোম্পানির ক্ষেত্রে তারা তাদের টোটাল প্রফিটটা পুরোটাই শেয়ার হোল্ডারদেরকে না দিয়ে তারা তাদের সংরক্ষিত আয়ে জমা রাখছে, এবং এই অর্থটা যদি তারা শেয়ার হোল্ডারদেরকে দিত, শেয়ার হোল্ডাররা চাইলে অন্য কোনো লাভজনক প্রকল্পে বিনিয়োগ করতে পারত, যেখান থেকে তারা একটা মুনাফা পেত। যেহেতু তারা মুনাফাটা পাচ্ছে না, তাই কোম্পানি সংরক্ষিত আয়ের অর্থটা অন্য ক্ষেত্রে বিনিয়োগ করতে পারছে। কিন্তু যদি তারা মুনাফাটা পেত, তাহলে কিন্তু সংরক্ষিত আয়ের টাকাটা অন্য ক্ষেত্রে বিনিয়োগ করতে পারতো না কোম্পানি। তাই যেহেতু শেয়ার হোল্ডাররা এখানে একটা নির্দিষ্ট পরিমাণ আয় থেকে বঞ্চিত হচ্ছে, এটাই হলো সংরক্ষিত আয়ের সুযোগ ব্যয়।
সংরক্ষিত আয়ের নির্দিষ্ট কোনো ব্যয় নেই বা সংরক্ষিত আয়ের প্রত্যক্ষভাবে কোনো ব্যয় নেই। সংরক্ষিত আয়ের ব্যয়টাকে ধরা হয় সুযোগ ব্যয় হিসেবে, যেটা শেয়ার হোল্ডাররা যদি বিনিয়োগ করত তাহলে সেখান থেকে পেত। যেহেতু তারা বঞ্চিত হচ্ছে, তাই এটাই সংরক্ষিত আয়ের সুযোগ ব্যয়। এখন আমরা দেখব কিভাবে একটি কোম্পানির গড় মূলধন ব্যয় নির্ণয় করতে হয়। গড় মূলধন ব্যয় নির্ণয় করার পূর্বে আমরা দেখব যে একটি কোম্পানির গড় মূলধন ব্যয় আসলে কি জিনিস। এখন একটি কোম্পানি বিভিন্ন উৎস থেকে মূলধন সংগ্রহ করে, যেমন তারা ঋণ মূলধন থেকে মূলধন সংগ্রহ করে, তারা সাধারণ শেয়ারের উৎস থেকে মূলধন সংগ্রহ করে, তারা অগ্রাধিকার শেয়ার থেকে মূলধন সংগ্রহ করে, তারা সংরক্ষিত আয় থেকে মূলধন সংগ্রহ করে থাকে। যেহেতু তারা বিভিন্ন উৎস থেকে মূলধন সংগ্রহ করে, তাই কোম্পানির ক্ষেত্রে যদি জিজ্ঞাসা করা হয় আসলেই তাদের মূলধন ব্যয়টা কত, যদি চিন্তা করা হয় বা যদি প্রশ্ন করা হয় যে একটি কোম্পানির মোট মূলধন ব্যয় কত বা আসল মূলধন ব্যয়টা কত, তাহলে এইভাবে আলাদা আলাদা করে যদি আমরা মূলধন ব্যয় নির্ণয় করি বা আলাদা আলাদা করে যদি মূলধন ব্যয় বলি, তাহলে কোম্পানির ক্ষেত্রে এটা বোঝাটা মুশকিল হয়ে যায়। তাই করা হয় কি, কোম্পানির ক্ষেত্রে তাদের সাধারণ শেয়ারের মূলধন ব্যয়, ঋণ মূলধন ব্যয় এবং তাদের অগ্রাধিকার শেয়ারের মূলধন ব্যয়, এগুলোর একটি গড় নির্ণয় করা হয় এবং গড় নির্ণয় করার মাধ্যমে তাদের মূলধন ব্যয়টা বের করা হয়। অবশ্যই তাদের গড় নির্ণয় করার ক্ষেত্রে তারা কোন উৎস থেকে কতটুকু পরিমাণ মূলধন সংগ্রহ করেছে সেটা আগে দেখতে হয় এবং সবগুলোকে একসাথে যোগ করে টোটাল মূলধনটাকে তারা ভাগ করে, সবগুলোকে একসাথে যোগ করে যোগফলকে প্রতিটা মূলধন দ্বারা ভাগ করে তাদের একটা ওয়েট বা একটা ভার বা একটা গড় নির্ণয় করে তার দ্বারা তাদের কোম্পানির প্রতিটি উৎসের নির্দিষ্ট নির্দিষ্ট শেয়ার মূলধন ব্যয় দিয়ে ভারকে বা ওয়েটটাকে যদি আমরা গুণ করি, তাহলে আমরা কোম্পানির গড় মূলধন ব্যয় নির্ণয় করতে পারি। তো গড় মূলধন ব্যয় নির্ণয় করার ক্ষেত্রে যদি আমরা একটা উদাহরণ লক্ষ্য করি, আমাদের বইয়ের 69 পৃষ্ঠায় যে উদাহরণটি দেয়া আছে সেটা যদি আমরা একটু দেখি, বলা আছে একটি কোম্পানির সাধারণ শেয়ার মূলধন 200 কোটি টাকা, ঋণ মূলধন 200 কোটি টাকা, অগ্রাধিকার শেয়ার মূলধন 100 কোটি টাকা। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি তাদের মোট মূলধন দাঁড়াচ্ছে 500 কোটি টাকা। শেয়ার মূলধন 200 কোটি, ঋণ মূলধন 200 কোটি এবং অগ্রাধিকার শেয়ার মূলধন 100 কোটি। মোট মূলধনের পরিমাণ দাঁড়াচ্ছে 500 কোটি টাকা। তাদের ঋণকৃত মূলধনের সুদের হার দেওয়া আছে 10%, অগ্রাধিকার শেয়ারের লভ্যাংশের পরিমাণ দেওয়া আছে 8% এবং যার প্রতিটি লিখিত মূল্য দেওয়া আছে 100 টাকা। সাধারণ শেয়ার ও অগ্রাধিকার শেয়ারের বাজার মূল্য বা বর্তমান বাজার মূল্য যেটাকে বলা হচ্ছে যথাক্রমে দেওয়া আছে 255 টাকা ও 110 টাকা। কোম্পানি এবছর সাধারণ শেয়ার মালিকদের প্রতি শেয়ারে 13 টাকা লভ্যাংশ প্রদান করেছে। সুতরাং প্রতি বছর বা এই বছর বর্তমান বছরে তারা কোম্পানির সাধারণ শেয়ার হোল্ডারদেরকে লভ্যাংশ প্রদান করছে 13 টাকা এবং অতীতে কোম্পানির প্রদত্ত লভ্যাংশ বৃদ্ধি পেয়েছে 4% হারে। এখন কোম্পানির করের হার যদি 40% হয়, তাহলে এই কোম্পানির গড় মূলধন ব্যয় কত, এটা যদি আমরা এখন নির্ণয় করি তাহলে দেখব গড় মূলধন ব্যয় নির্ণয় করার ক্ষেত্রে প্রথমে আমাকে প্রতিটি উৎসের আলাদা আলাদা মূলধন ব্যয়টা নির্ণয় করতে হবে। তো প্রথমেই যদি আমরা কোম্পানির ঋণের মূলধন ব্যয়টা বের করতে চাই, তাহলে আমরা দেখব এইখানে দেয়া আছে ঋণ মূলধনের সুদের হার 10%। যেহেতু আমরা বিগত ক্লাসে পড়েছিলাম যে কোম্পানি ঋণের উৎস থেকে বা ঋণের মাধ্যমে যে মূলধন সংগ্রহ করে তা কর বাদযোগ্য ব্যয়, তাই আমার এই 10% ঋণের সুদের হার থেকে অবশ্যই কর বাদ দিতে হবে। বাদ দেওয়ার পর আমি যেই অংশটা পাবো সেটাই হলো আমার জন্য কর বাদযোগ্য ঋণ মূলধন ব্যয়। তাহলে এই কোম্পানির ক্ষেত্রে তাদের ঋণের সুদের পরিমাণ থাকছে 10% এবং এর থেকে যদি আমি 1 - ট্যাক্স রেট বা কর হারটা যদি আমি বাদ দিই, তাহলে থাকছে আমার জন্য 6%। এটাই হলো আমার জন্য এই কোম্পানির ঋণের মূলধন ব্যয়। এবার যদি আমি অন্য আরেকটা উৎস যেটা দেওয়া আছে অগ্রাধিকার শেয়ার মূলধনের ব্যয়, এটা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখব অগ্রাধিকার শেয়ারের মূলধন ব্যয় নির্ণয় করার ক্ষেত্রে আমার শেয়ার প্রতি লভ্যাংশকে ভাগ দিতে হবে শেয়ারের বর্তমান বাজার মূল্য দ্বারা। এইখানে এই কোম্পানির প্রতিটি শেয়ারের বা প্রতিটি অগ্রাধিকার শেয়ারের মূল্য দেওয়া আছে 100 টাকা
এবং লভ্যাংশের পরিমাণ দেওয়া আছে 8%। তাহলে 100 টাকায় 8% লভ্যাংশ আমার জন্য থাকছে 8 টাকা। তাহলে শেয়ার প্রতি লভ্যাংশ 8 টাকা এবং অগ্রাধিকার শেয়ারের বর্তমান বাজার মূল্য আমার জন্য দেওয়া আছে 110 টাকা। তাহলে এইটা নির্ণয় করার মাধ্যমে আমি পাচ্ছি অগ্রাধিকার শেয়ারের মূলধন ব্যয় দাঁড়াচ্ছে 7.27%। এবার আমরা দেখব অন্য আরেকটা উৎস যেটা আমার জন্য থাকছে সাধারণ শেয়ারের ব্যয়। সাধারণ শেয়ারের ব্যয় নির্ণয় করার ক্ষেত্রে অবশ্যই আমার জন্য স্থির হারে লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি অনুসরণ করতে হবে। তাহলে স্থির হারে লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি অনুসরণ করলে আমরা দেখতে পারি যে কোম্পানির বর্তমান বছরে প্রদত্ত লভ্যাংশের পরিমাণ থাকছে 13 টাকা এবং প্রতি বছর তাদের লভ্যাংশ বৃদ্ধির পরিমাণ থাকছে 4%। তাই আমি এই 13কে গুণ দিচ্ছি 1+0.04 বা 4% দিয়ে আমি গুণ করছি এবং এটাকে ভাগ করছি আমার শেয়ারের বর্তমান বাজার মূল্য দ্বারা, যেটা দেওয়া আছে আমার ক্ষেত্রে 255 টাকা। এবং এটার সাথে যোগ করতে হচ্ছে আমার প্রতি বছর কোম্পানির শেয়ার লভ্যাংশের পরিমাণ বা সাধারণ শেয়ারের লভ্যাংশ বৃদ্ধির পরিমাণটা আমার যোগ করতে হচ্ছে। তাহলে আমি পাচ্ছি এই ক্ষেত্রে কোম্পানির সাধারণ শেয়ারের ব্যয় থাকছে আমার জন্য 9.30%। তো এইভাবেই গড় মূলধন ব্যয় নির্ণয় করার ক্ষেত্রে প্রথমে আমার প্রতিটি উৎসের আলাদা আলাদাভাবে ব্যয়টা নির্ণয় করতে হবে। তারপরের ধাপটা হলো আমার ক্ষেত্রে কোম্পানির প্রতিটি ধাপ থেকে কত অংশ মূলধন সংগ্রহ করেছে তার গড় নির্ণয় করা। তো প্রথমে আলোচনা করেছিলাম কোম্পানির মোট মূলধন দাঁড়াচ্ছে এখানে 500 কোটি টাকা, যেখানে তারা সাধারণ শেয়ার থেকে সংগ্রহ করেছে 200 কোটি টাকা, ঋণ মূলধন থেকে সংগ্রহ করেছে 200 কোটি টাকা এবং বাকি যে 100 কোটি টাকা আছে সেটা তারা সংগ্রহ করেছে অগ্রাধিকার শেয়ার থেকে। তাহলে এই ক্ষেত্রে কোম্পানির সাধারণ শেয়ারের ভারটুকু থাকছে 40%, কারণ 200 কোটিকে যদি আমরা মোট মূলধন 500 কোটি দিয়ে ভাগ দেই তাহলে আমার আসবে হলো 40%। ঠিক সেইমভাবে আমার ঋণ মূলধনের ক্ষেত্রেও ভারটা থাকছে 40%, কারণ ঋণ মূলধনেও আমার 200 কোটি টাকা ভাগ দিতে হচ্ছে আমার 500 কোটি টাকা দিয়ে। এবং সব শেষে যদি আমি অগ্রাধিকার শেয়ারের ভার নির্ণয় করতে চাই বা ওয়েটটা যদি আমি নির্ণয় করতে চাই তাহলে দেখব অগ্রাধিকার শেয়ারের আমার দেয়া ছিল, অগ্রাধিকার শেয়ার থেকে আমি সংগ্রহ করেছি 100 কোটি টাকা এবং আমার মোট মূলধন যেটা দেওয়া ছিল 500 কোটি টাকা, সেটা দিয়ে যদি আমি ভাগ করি তাহলে পাচ্ছি আমার অগ্রাধিকার শেয়ারের ভারটুকু হলো 20%। এবার প্রত্যেকটা উৎসের মূলধন ব্যয় এবং প্রতিটি উৎসের ভারকে যদি আমি গুণ করি, গুণ করার পর প্রত্যেকটাকে যদি আমি যোগ করি তাহলে আমার গড় মূলধন ব্যয়টা পেয়ে যাব। তাহলে আমরা দেখি গড় মূলধন ব্যয় কিভাবে আমরা নির্ণয় করছি। প্রথমেই থাকছে সাধারণ শেয়ারের মূলধন ব্যয় গুণ সাধারণ শেয়ারের ভর। এইখানে সাধারণ শেয়ারের ভরটা হলো আমার জন্য 40%, তাই আমার এই ক্ষেত্রে 0.40% দিয়ে গুণ করছি। এর পরের অংশটুকু আমার থাকছে ঋণের মূলধন ব্যয়। ঋণের মূলধন ব্যয়কে আমি গুণ করছি ঋণের মূলধনের ভার দ্বারা। যেহেতু ঋণের মূলধনের ক্ষেত্রে ভার ছিল আমার 40%, তাই আমি 0.40 দিয়ে গুণ করছি। আর এর পরের অংশটুকু আমার জন্য থাকছে অগ্রাধিকার শেয়ারের মূলধন ব্যয়। আর অগ্রাধিকার শেয়ারের মূলধন ব্যয়কে আমি গুণ দিচ্ছি অগ্রাধিকার শেয়ারের মূলধনের ভার দ্বারা, যেটা ছিল আমার ক্ষেত্রে 20%, তাই আমি 0.20% দিয়ে গুণ করছি। এবং প্রত্যেকটা গুণফলকে যদি আমি যোগ করি, একসাথে যোগ করলে আমি পাচ্ছি এই কোম্পানির ক্ষেত্রে তাদের গড় মূলধন ব্যয় দাঁড়াচ্ছে 7.57%। তো এইভাবেই আমরা একটি কোম্পানির গড় মূলধন ব্যয় নির্ণয় করতে পারি। তো গড় মূলধন ব্যয় নির্ণয় করার ক্ষেত্রে আমার যেই বিষয়গুলো গুরুত্বপূর্ণ সেগুলো হলো অবশ্যই প্রতিটি উৎসের আলাদা আলাদাভাবে মূলধন ব্যয়টা নির্ণয় করতে হবে এবং প্রতিটি উৎসে কত অংশ মূলধন সংগ্রহ করা হয়েছে বা প্রতিটি উৎস থেকে মোট কত অংশ মূলধন সংগ্রহ করা হয়েছে সেই অংশটুকু বের করতে হবে, যেটাকে আমরা ভর হিসেবে বিবেচনা করতে পারি বা ভর হিসেবেও বলতে পারি যে প্রতিটি উৎসের ভর কতটুকু। তো মোট মূলধনকে যদি আমি প্রতিটি উৎস থেকে সংগ্রহিত মূলধন দ্বারা ভাগ করে বা প্রতিটি উৎস থেকে যে মূলধনটা সংগ্রহ করেছি সেটাকে যদি আমরা মোট মূলধন দিয়ে ভাগ দেই তাহলে প্রতিটি উৎসের ভর আমরা পেয়ে যাব। এবং প্রতিটি উৎস থেকে সংগ্রহকৃত মূলধনের ব্যয়কে যদি আমি প্রতিটি উৎস থেকে সংগ্রহকৃত মূলধনের ভর দ্বারা গুণ দেই, গুণ করার পর প্রত্যেকটি উৎসের গুণফলকে যদি আমি একসাথে যোগ করি তাহলে সেই কোম্পানির গড় মূলধন ব্যয়টা আমি পেয়ে যাচ্ছি। ঠিক এইভাবেই একটি কোম্পানির গড় মূলধন ব্যয় আমি নির্ণয় করতে পারি। তো আজকের ক্লাস এই পর্যন্তই থাকছে। আজকের ক্লাসে আমরা যা যা শিখলাম
তা হলো একটি কোম্পানির সাধারণ শেয়ারের মূলধন ব্যয় স্থির হারে লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি অনুসরণ করে কিভাবে নির্ণয় করা যায় তা শিখলাম। এরপর আমরা শিখলাম যে একটি কোম্পানির সংরক্ষিত আয়ের ব্যয় বলতে আসলে কি বোঝায়, যেটা আমাদের জন্য ছিল সংরক্ষিত আয়ের ক্ষেত্রে সুযোগ ব্যয়, প্রত্যক্ষভাবে কোনো খরচ বা প্রত্যক্ষভাবে কোনো ব্যয় ছিল না। এবং সবশেষে আমরা শিখলাম একটি কোম্পানির গড় মূলধন ব্যয় কিভাবে নির্ণয় করতে হয়। তো এইভাবেই আমরা চাইলে একটি কোম্পানির সাধারণ শেয়ার থেকে সংরক্ষিত মূলধনের উৎসের ব্যয় নির্ণয় করতে পারি, চাইলে সংরক্ষিত আয়ের ব্যয় নির্ণয় করতে পারি এবং চাইলেই গড় মূলধন ব্যয়টা নির্ণয় করতে পারি। তো আজকের ক্লাস এই পর্যন্তই থাকছে। তোমাদের জন্য বাড়ির কাজ থাকবে একটি কোম্পানির সাধারণ শেয়ার মূলধন 100 কোটি টাকা, ঋণ মূলধন 50 কোটি টাকা, অগ্রাধিকার শেয়ার মূলধনও 50 কোটি টাকা। ঋণকৃত মূলধনের সুদের হার 8% ও অগ্রাধিকার শেয়ার লভ্যাংশের হার 5%, যার প্রতিটির লিখিত মূল্য 120 টাকা। সাধারণ শেয়ার ও অগ্রাধিকার শেয়ারের বাজার মূল্য যথাক্রমে 300 টাকা ও 150 টাকা। কোম্পানি এবছর সাধারণ শেয়ার মালিকদের প্রতি শেয়ারে 15 টাকা লভ্যাংশ প্রদান করেছে এবং অতীতে কোম্পানি কর্তৃক প্রদত্ত লভ্যাংশ 10% হারে বৃদ্ধি পেয়েছে। কর হার 30% হলে এই কোম্পানির গড় মূলধন ব্যয় কত এইটা নির্ণয় করো। এটাই থাকছে তোমাদের জন্য বাড়ির কাজ। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সরকারি নির্দেশনা মেনে ঘরে অবস্থান করো এবং স্বাস্থ্যবিধি মেনে চলো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।